আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উৎপাদন চ্যাপ্টার থেকে আমরা যা শিখলাম সেই উৎপাদন চ্যাপ্টারের অনুশীলনীর বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই জন্য প্রথমে আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো এই চ্যাপ্টারগুলো দেখে নেই। আচ্ছা, তোমরা বইয়ের 156 পৃষ্ঠায় লক্ষ্য করো, সেখানে উৎপাদন চ্যাপ্টারের উৎপাদন বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো সেখানে প্রথম প্রশ্নটা হচ্ছে উৎপাদন বলতে কি বোঝায়। তো উৎপাদন বলতে আমরা তো সংজ্ঞা পড়েছি, প্রাকৃতিক সম্পদের আকার আকৃতির রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করাই হলো উৎপাদন। তাহলে এটার উত্তর হবে কি খ, অর্থাৎ নতুন উপযোগ সৃষ্টি। 2 নম্বর প্রশ্নে দেখো, উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি। তাহলে দেখো একটা এক্সাম্পল মনে করো, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা সাবান ফ্যাক্টরি মনে করো তৈরি করব, তো এই ফ্যাক্টরি কিন্তু অনেক মেশিন লাগবে। তো সেই মেশিনটা অন্য একটা কারখানা থেকে কিনে আনতে হবে যারা এগুলোকে উৎপাদন করে। তাহলে ওই মেশিনটা কিন্তু এখন আমি যখন আমার কাজে ব্যবহার করব সেটা হয়ে যাবে আমার জন্য মূলধন, কারণ এটা বারবার উৎপাদন কাজে ব্যবহার হবে, এটা একবারের জন্য নয়। তাহলে এই যে মেশিনটা সেটা তো অন্য একটা কারখানার উৎপাদিত উপাদান, তাই না, যেটা আমার জন্য মূলধন। তাহলে কি দাঁড়ায়, উৎপাদিত উপাদান কোনটি, সেটা হচ্ছে মূলধন। বোঝা গেল। তারপর দেখো, প্রাকৃতিক প্রদত্ত সম্পদের আকার আকৃতি রূপ পরিবর্তন করে নতুন ধরনের উপযোগ সৃষ্টি সম্ভব হলে তাকে বলে, সোজাই তো অনেক সহজ, ক্লাস 1-এর পড়া বা লোকালের পড়া, কী হবে সেটা উৎপাদন। এবার দেখো 4 নম্বরে, এসি যখন নিম্নগামী হয় তখন নিচের কোনটি ঘটে। এসি যখন নিম্নগামী হয় নিচের কোনটি ঘটে, এটা আমাদের বুঝতে হলে আমরা যে এসি এবং এসি সম্পর্ক পড়াইছিলাম এই গ্রাফে, এই গ্রাফটা একটু দেখতে হবে। এখানে দেখো এসি নিম্নগামী হচ্ছে প্রথমে, এমসিও নিম্নগামী হচ্ছে, তারপর একটা পয়েন্টের পরে এসি ঊর্ধ্বগামী, এমসি অধিক হারে ঊর্ধ্বগামী। এখন দেখো এসি যখন কমে হ্রাস পাচ্ছে, এমসিও তো হ্রাস পাচ্ছে, কিন্তু কোনটা বেশি, যেটা উপরে সেটাই তো বেশি। তাহলে এসি হচ্ছে এমসির চেয়ে বড়। যখন এসি হ্রাস পায় তখন এসি এমসির চেয়ে বড় হয়, যেহেতু উপরে আছে। তাহলে এটা কি হবে, এসি গ্রেটার দেন এমসি। দেখো এটার উত্তর কি আছে, এই যে 4-এর ক, এসি গ্রেটার দেন এমসি। ওকে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, কখন গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি সমান হয়। এটা তো আমরা একই চিত্রেই এটা দেখাতে পারবো। এই চিত্র অনুযায়ী দেখো এসি এবং এমসি কখন সমান হবে, একটু খেয়াল করো। কোন বিন্দুতে সমান, যে বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এখানে ছেদবিন্দু কোনটা, ছেদবিন্দু হচ্ছে ই। এই বিন্দুতে এসি এবং এমসি ছেদ করেছে, অর্থাৎ এই বিন্দুতে সমান। এখন এই বিন্দুটা এসিটার কোন অবস্থানে দেখো, এসি প্রথমেই হ্রাস পাচ্ছে, হ্রাস পেতে পেতে সর্বনিম্ন বিন্দু, তারপরে আবার উপর দিকে উঠছে। তাহলে কি দাঁড়ায়, এসি এর সর্বনিম্ন বিন্দু যেটা, সেই বিন্দুতে এমসি ছেদ করে, অর্থাৎ এসি এবং এমসি সমান হয়। বোঝা গেল। অর্থাৎ এসির সর্বনিম্ন বিন্দুতে এসি এবং এমসি সমান। তাহলে এটা আমরা কীভাবে অ্যান্সার করতে পারি, দেখো এখানে ঘ নম্বরে আছে এসি সর্বনিম্ন হলে, তাহলে এটার উত্তর হবে ঘ। বোঝা গেল। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, মাত্রাগত উৎপাদন কত প্রকার। আচ্ছা, মাত্রাগত উৎপাদন তো আমরা আলোচনা করেছি 3 প্রকার, ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান এবং স্থির মাত্রাগত উৎপাদন। তাহলে এটার উত্তর খ। ঠিক আছে। এরপর দেখো, কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়। এটার জন্য আমরা একটা গ্রাফ দেখি। তখন টিএফসি ছিল এই ধরনের। তাহলে দেখো এখানে টিএফসি রেখাটার আকৃতি কেমন, কোনটা সমান্তরাল, বাম থেকে ডান দিকে, এই যে রেখাটা না, এই যে রেখাটার নাম কি টিএফসি। তাহলে আমরা বলতে পারি কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল, সেটা হবে খ, টিএফসি। বোঝা গেল। এর পরের প্রশ্ন দেখো 8 নাম্বার, গড় ব্যয় এবং সমান প্রান্তিক ব্যয় এমসি হবে কখন। এটা তো এর আগে আমরা শিখে গেলাম, এসি সর্বনিম্ন হলে 8-এর ঘ উত্তর। ওকে। তারপরে 9, গড় আয় নির্ণয়ের সূত্র কোনটি। গড় আয় নির্ণয়ের সূত্র কোনটি, পারা যাবে না, হ্যাঁ কি, সেটা হবে টি আর বাই কিউ, অর্থাৎ মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলেই গড় আয় পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে 9 নম্বর গেল। এবার আসো 10 নম্বর প্রশ্নে কি আছে। এখানে দেখো কোনটি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের কথা মনে আছে, অর্থাৎ
যে ব্যয় উৎপাদন বাড়া বা কমার সাথে যে ব্যয় সম্পৃক্ত, অর্থাৎ উৎপাদন করলে যে ওই ব্যয় বহন করতে হবে, আর উৎপাদন না করলে যে ব্যয় বহন করতে হবে না, সেটা তো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখানে তাহলে কোনটা পরিবর্তনশীল ব্যয়? হ্যাঁ, স্থায়ী কর্মচারীর বেতন, বাড়ি ভাড়া না, এগুলো তো সবগুলোই স্থির ব্যয়। দীর্ঘমেয়াদী মূলধনের সুদ, এটাও স্থির। তাহলে শ্রমের মজুরি, অর্থাৎ উৎপাদন বেশি করলে শ্রমের মজুরি বাড়াতে হবে, উৎপাদন কম করলে শ্রমের মজুরি কম হবে, তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় 10-এর ঘ। আচ্ছা, তারপর দেখো নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়? নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়? আচ্ছা, মূল বিন্দু থেকে শুরু হবে কোন রেখাগুলা? যেগুলা তোমার উৎপাদন বাড়া বা কমার সাথে যেই ব্যয়ের সম্পর্ক, অর্থাৎ উৎপাদন শূন্য হলে মোট ব্যয় শূন্য হবে, উৎপাদন যদি বাড়ায় তাহলে মোট ব্যয়ও বাড়বে। তাহলে আমরা এটা একটা গ্রাফ যদি দেখি তাহলে এটা আরও সহজ হয়ে যাবে। এই গ্রাফটা তো তোমরা আগেও দেখেছ। এখানে দেখো কোন রেখাটা মূল বিন্দু থেকে উঠেছে। এই যে দেখো মূল বিন্দু কোনটা, এটা না? এখান থেকে কোন রেখাটা উঠেছে, এটার নাম কি? টিভিসি। অর্থাৎ উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, আর উৎপাদন কমলে ব্যয় কমে যাবে। উৎপাদন যদি শূন্য হয় ব্যয়ও শূন্য হবে। তাহলে এটা উত্তরটা হবে কি? টিবিসি বা মোট পরিবর্তনীয় খরচ, অর্থাৎ 11 ক। একইভাবে দেখো 12 নম্বরে কি আছে? টিএফসি ও টিবিসি এর সমষ্টিকে কি বলা হয়? টিএফসি এবং টিবিসি উভয়ের সমষ্টিকে কি বলা হয়? মোট খরচকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি না? একটা হচ্ছে মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়। তো তাহলে এটার দুইটা সমষ্টি কি? মোট ব্যয়। মোট ব্যয় মানে হচ্ছে টিসি, টোটাল কস্ট। তাহলে এটার উত্তর হবে ঘ। আচ্ছা, এরপরে দেখো স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলেও ফার্মকে যে ব্যয় বহন করতে হয় তাকে কি বলে? উৎপাদন বন্ধ থাকলেও ব্যয় বহন করতে হবে, তাহলে এটা কি ব্যয়? সেটা হচ্ছে স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। ওকে, 13-র ঘ হবে উত্তর। এবার দেখো 14 নম্বরে কোনটি মোট আয় নির্ণয়ের সূত্র? মোট আয় নির্ণয়ের সূত্র। আচ্ছা, মোট আয় এটা তো তোমরা ছোট থেকেই করে আসছো। মোট আয় সমান সমান কি হবে? দাম এবং উৎপাদনের পরিমাণ, তাই না? বা বিক্রয়ের পরিমাণ। বিক্রয়ের পরিমাণকে দাম দ্বারা ভাগ করলে তো মোট আয় পাওয়া যাবে। তাহলে এটা কোথায় আছে? পি ইন্টু কিউ, এই তো ঘ নাম্বারে। ওকে, তাহলে উত্তর হবে 14-র ঘ। টি আর সমান সমান পি ইন্টু কিউ। মাত্রাগত উৎপাদন কত প্রকার? এটা তো আলোচনা একবার হয়েছে, 3 প্রকার। উৎপাদন অপেক্ষক দ্বারা কি জানা যায়? হ্যাঁ, বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ, উৎপাদন দ্রব্যের পরিমাণ, আগাম ভোগের পরিমাণ, নাকি বিনিয়োগের পরিমাণ? যেহেতু উৎপাদন উৎপন্নর সাথে সম্পর্ক, তাহলে এটা উত্তর হবে উৎপন্ন দ্রব্যের পরিমাণ। ঠিক আছে। নিচের কোনটি ভূমির বৈশিষ্ট্য? ভূমি প্রকৃতির দান নয়, এটাকে আসলে সত্য না মিথ্যা? বোঝাই যাচ্ছে এটা মিথ্যা। ভূমি একটি সক্রিয় উপাদান না। ভূমি তো সক্রিয় না, নিষ্ক্রিয়, এটাকে সক্রিয় করতে হয়। ভূমির উৎপাদন ব্যয় আছে, সেটা না, এটাও ঠিক নয়। ভূমি চিরস্থায়ী, অর্থাৎ ভূমি কিন্তু অবিনশ্বর, ভূমি ধ্বংস হয় না, এটা সব সময় থেকে আছে। যেমন গোপালনগর যে গ্রাম, এটা কিন্তু আমরা জন্মের আগে থেকে যতটুকু দেখতেছি অতটুকুই আছে, বাড়েও বা কমেও নেই, তাহলে এটা চিরস্থায়ী। তাহলে 17-র ঘ, ভূমি চিরস্থায়ী। মোট স্থির ব্যয় টিএফসি রেখার আকৃতি কেমন হয়? মোট স্থির ব্যয় টিএফসি রেখার আকৃতি, এটা তো আমরা একটু আগে দেখিয়েছিলাম। এই যে কোন রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়? হ্যাঁ, আকৃতি কেমন? ভূমি অক্ষের সমান্তরাল না? তাহলে এটার উত্তর কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ 18-র ঘ। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি 19 নম্বর, শ্রম ও মূলধন যে হারে পরিবর্তিত হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে পরিবর্তিত হয় তবে তাকে কি বলে? আমরা এর আগে শিখছি, এটা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, অর্থাৎ মোট শ্রম ও মূলধন যে হারে পরিবর্তিত হয়, মোট উৎপাদন তার চেয়ে কম হারে বাড়লে সেটা হবে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। ওকে, এরপরে দেখো 20 নম্বর, কোন রেখাটি ইউ আকৃতির মতো হয়? এই বিষয়টা আমরা এর আগেও এসি এবং এমসি সম্পর্কের ক্ষেত্রে আলাপ করেছিলাম। সেটা হচ্ছে এই গ্রাফটাতে দেখো, সেখানে একটা রেখা যেটা
কিছুটা ইংরেজি ইউ আকৃতির মতো। এই যে দেখো, এই যে রেখাটা অনেকটা ইউ আকৃতির মতো দেখা যায়, সেটা হচ্ছে এসএসি অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখা বা এসি, সংক্ষেপে আমরা বলতে পারি এসি। তাহলে এটার উত্তর কি হবে? কোন রেখাটি ইংরেজি ইউ আকৃতির মতো হয়? সেটা হবে এসি অর্থাৎ ঘ। তারপর দেখো, অসংখ্য ক্রেতা বিক্রেতার বাজারে প্রান্তিক আয় রেখার আকৃতি কেমন হবে? আমাদের মনে আছে বাজার ভারসাম্য যখন আমরা পড়েছিলাম, পূর্ণ প্রযোজ্য বাজার, একচেটিয়া বাজার, সেখানে এ আর এবং ছিল সমান, অর্থাৎ সেটা ছিল ভূমি অক্ষের সমান্তরাল। সুতরাং এখানে উত্তর হবে ভূমি অক্ষের সমান্তরাল রেখা অর্থাৎ 21-এর ঘ। তারপর পরের প্রশ্ন চলে আসো, আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়? আচ্ছা, আখের ছোবড়া থেকে যখন কাগজ সৃষ্টি হয় বা তৈরি করা হয়, তখন তো আর আখের সেই রূপটা থাকে না, সেটা অন্য একটা রূপে পরিবর্তিত হয়। তো সুতরাং এখানে রূপগত উপযোগ সৃষ্টি হবে। তাহলে উত্তর হবে 22-এর খ। 23 নম্বর দেখো, উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর? এটা তো একবারে বাল্যকালের পড়া, সেটা হচ্ছে ভূমি অর্থাৎ 23-এর গ। আচ্ছা, তারপরে দেখো, কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক? আচ্ছা, এখানে আমাদেরকে খুঁজতে হবে কোন উৎপাদন অপেক্ষকে কোনো বার চিহ্ন নাই, অর্থাৎ বার চিহ্ন দ্বারা প্রকাশ করে যে ওই উপাদানটি স্থির। আর আমরা জানি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে কোনো স্থির উপাদান থাকবে না, সমস্ত কিছু হবে পরিবর্তনশীল, অর্থাৎ যত উপাদান থাকবে সমস্ত উপাদানগুলোতে পরিবর্তনযোগ্য হবে, অর্থাৎ যেই বার চিহ্ন না থাকবে যে অপেক্ষকটি, সেগুলোই হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এখানে। তাহলে উত্তর হবে 24-এর ঘ। এরপরে দেখো, মোট ব্যয়ের পরিবর্তন অর্থাৎ ডেলটিসি ভাগ উৎপাদনের পরিমাণের পরিবর্তন ডেল কিউ সমান সমান কত? আমরা তো প্রান্তিক ব্যয় নির্ণয় করেছি, অর্থাৎ মোট ব্যয়ের উৎপাদনের পরিবর্তনের দ্বারা মোট ব্যয়ের কী পরিমাণ পরিবর্তন হয়, উভয়ের ভাগফলই হচ্ছে প্রান্তিক ব্যয়। তো এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে, আর আমরা তো এর আগে ওই যে ডেল টিসি বাই ডেল কিউ দিয়ে করেছি, তাহলে এখানে হবে প্রান্তিক ব্যয়। বোঝা গেল? 25-এর খ। তারপর দেখো, সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক কত প্রকার? সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক কত প্রকার সেটা তো প্রথমেই আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে 2 প্রকার, যেমন স্বল্পকালীন এবং দীর্ঘকালীন। বোঝা গেল? তাহলে 26-এর উত্তর হবে ক, 2 প্রকার। তারপর দেখো, স্থির ব্যয়কে কি ব্যয় বলে? 27। স্থির ব্যয়কে এর একটা অন্যতম একটা নাম আছে, সেটা হচ্ছে পরিপূরক ব্যয়। তাহলে 27-এর উত্তর হবে গ, পরিপূরক ব্যয়। তারপরে দেখো, দীর্ঘকালীন এসি রেখার আকৃতি কেমন? আচ্ছা, দীর্ঘকালীন আমরা তো স্বল্পকালীন এসি রেখার আকৃতি জেনেছি ইউ আকৃতির, আর দীর্ঘকালীন যেটা সেটা আরেকটু ছড়ানো হয়, অর্থাৎ ইউটা একটু বেশি ছড়ানো হয়। আচ্ছা, তাহলে আমরা একটা গ্রাফে দেখাই, যেটা হচ্ছে দেখো এখানে এই যে এলএসি রেখা, এটা কিন্তু অনেকটা প্রসারিত। আগে যেরকম আমাদের এসি রেখা ছিল স্বল্পকালীন, সেটা ছিল ইউ আকৃতির মতো, রয়েছে সম্প্রসারিত ইউ আকৃতি। এখানে এটার মূল বিষয়টা হচ্ছে একটি এলএসি রেখা অর্থাৎ দীর্ঘকালীনের মধ্যে অনেকগুলো স্বল্পকালীন গড় রেখা নিয়ে কিন্তু দীর্ঘকালীন রেখা। তো এখন এই স্বল্পকালীন অনেকগুলো গড় রেখাকে একত্রিত করলে বা এর সর্বশেষ বিন্দুগুলো একত্রিত করলে এই রেখাটা এরকম ছড়ানো আকৃতি হয়, যেটার অপর নাম হচ্ছে এনভেলপ আকৃতি। বোঝা গেল? তাহলে দীর্ঘকালীন এলএসি রেখা হবে এনভেলপ আকৃতির। তাহলে আমরা কি পেলাম? 28-এর উত্তর হবে খ। ঠিক আছে। 29 দেখো, নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়েছে? এটা তো একটু আগেও আলোচনা করা হয়েছে। হ্যাঁ, মূল বিন্দু থেকে শুরু হয়েছে কোন রেখাটি? যেটা পরিবর্তনীয় খরচ, অর্থাৎ মোট পরিবর্তনীয় খরচ। ওকে, উত্তর হবে ক। তারপর দেখো 30 নাম্বার, দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় পায় তাকে কি বলে? প্রতি এককে, তাই না? তাহলে একক প্রতি হবে গড়, তাহলে যেহেতু আয় তাহলে হবে আয়, গড় আয়। ঠিক আছে, 30-এর উত্তর হবে খ, গড় আয়। ওকে। আচ্ছা, তারপর 31-এ দেখো, এখানে বলা আছে কোনো দ্রব্যের বিক্রয় 1 একক বাড়লে মোট আয় যতটুকু বাড়ে তাকে কি বলে? হ্যাঁ, 1 এককের হিসাব মানে কি? প্রান্তিক। তাহলে 1 একক বিক্রয় বাড়ালে মোট আয় যতটুকু বাড়ে সেটা হবে প্রান্তিক আয়। যেহেতু আয়ের সাথে সম্পর্ক, তাহলে হবে আয়। বুঝা গেল? উত্তর হবে কোনটা? 31-এর গ। ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো 32 নাম্বার,
মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তনের মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? মোট আয়কে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা, এখানে তো দুইটা বিষয়, একটা হচ্ছে মোট আয়কে মোট উৎপাদন দ্বারা ভাগ, আরেকটা হচ্ছে মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ, উৎপাদনের মানের দ্বারা ভাগ। তাহলে যেহেতু পরিবর্তন কথাটা আসছে তাহলে বোঝা যাচ্ছে এটা একটা প্রান্তিক, আর যেহেতু আয়ের সাথে সম্পর্ক সেটা হবে প্রান্তিক আয়, অর্থাৎ 32-এর ক। ঠিক আছে, তারপর দেখো উৎপাদন বৃদ্ধির সাথে যে বৃদ্ধি বা হ্রাস পায় তাকে কি বলে? উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, আর যেটা বৃদ্ধি বা হ্রাসের সাথে সম্পর্কিত নয় তাহলে সেটা হবে স্থির ব্যয়। তাহলে এখানে যেহেতু বৃদ্ধি বা হ্রাস পায় বলা হয়েছে তাহলে এটার উত্তর হবে পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ ঘ। 34 দেখো, কোনটি স্থির খরচের অন্তর্ভুক্ত? স্থির খরচ যেই খরচ তুমি উৎপাদন না করলেও বহন করতে হবে, যেমন স্থায়ী কর্মচারীর বেতন, কাঁচামাল ক্রয়, জ্বালানি খরচ, পরিবহন খরচ। দেখো বাকি তিনটা, ক ছাড়া বাকি তিনটা যেটা উৎপাদন না করলে এগুলো তোমাকে বহন করতে হবে না, কিন্তু স্থায়ী কর্মচারী যারা তুমি যদি উৎপাদন নাও করো তাদের বেতন দিতে হবে, তাহলে সেটা হবে স্থির খরচের অন্তর্ভুক্ত, অর্থাৎ 34 উত্তর ক। 35 দেখো, গড় আয়কে এ আর নিম্নোক্ত কোন সমীকরণ দিয়ে লেখা যায়? গড় আয় আমরা জানি কি? গড় আয়ের সূত্র হচ্ছে TR/Q, নাকি? তোমার মোট আয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় আয় পাওয়া যায়, তাহলে এটা উত্তর হবে গ। নিচের কোনটি সঠিক? 36 নম্বর, MC = del TC/del Q। MC = del TC/del Q, অর্থাৎ 36-এর ক। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো কখন গড় ব্যয় এসি প্রান্তিক সমান প্রান্তিক ব্যয় এমসি সমান হয়? এটা বোঝা যাচ্ছে এসির সর্বনিম্ন বিন্দুতে, যখন এসি সর্বনিম্ন হয়, এটা তো এর আগে আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো একটা উদ্দীপকের মতো অবস্থা। মিস্টার মাহমুদ তার গার্মেন্টসে 200 জন শ্রমিক নিয়োগ দিয়ে মাসে 20,000 শার্ট তৈরি করেন, তার প্রতিষ্ঠানের গড় উৎপাদন কত? হ্যাঁ, এটা তো একবারে ইজি। 200 জন দিয়ে 20,000টি শার্ট তৈরি করে, তাহলে তার গড় উৎপাদন মাসে, তাই না? তাহলে আমাদের কীভাবে বের করব? এটা তো ভাগ করলে বের হয়ে যাবে। ভাগটা কীভাবে করব? এই যে মোট উৎপাদনকে আমরা উপকরণ দ্বারা ভাগ করব, অর্থাৎ যেটা পরিবর্তনশীল উপকরণ। তো পরিবর্তনশীল হচ্ছে 200 আর মোট উৎপাদন হচ্ছে 20,000। তো 20,000কে 200 দ্বারা ভাগ করলে কত আসবে? 100, অর্থাৎ এই 100টি। তাহলে উত্তর হবে 38-এর ক। ঠিক আছে। 39 দেখো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি সর্বনিম্ন, এসি সমান এমসি হয়, এমসি রেখা ক্রমবর্ধমান হয়। তাহলে এখানে কোন দুইটা সঠিক, বা কোন এটা কি দুইটাই সঠিক নাকি তিনটাই সঠিক নাকি একটাই সঠিক, এটা বের করতে হবে। তো এটা বোঝার জন্য আমাদের যে গ্রাফটা আছে এসি এবং এমসি রেখার সম্পর্কের, সেটা একটু আবার এক নজর দিই। তোমরা কিন্তু খেয়াল করছো এসি এবং এমসির সম্পর্ক থেকেই অধিকাংশ প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, এই যে দেখো এইখানে দেখো ই বিন্দুতে এসি হচ্ছে সর্বনিম্ন বিন্দু, যেখানে এসি এবং এমসি সমান। ওকে, এর আগে কিন্তু এসি বড় এমসির চেয়ে, বোঝা গেল? এখন ই বিন্দুর পরে এসি চেয়ে এমসি কিন্তু বেশি, অর্থাৎ এমসি কিন্তু ক্রমেই বাড়ছে, এমসি ক্রমেই বর্ধমান। বোঝা গেল? তাহলে এখানে আমাদের দুইটা জিনিস মিলে, তাই না? এক নম্বর হচ্ছে এসি সমান এমসি হয়, ওকে, এসি রেখা সমবিন্দুতে। আর 3 নম্বর হচ্ছে এমসি রেখা ক্রমবর্ধমান। আর এমসি সর্বনিম্ন, এটা 1 নম্বর যেটা, এটা তো ট্রো নয়। ঠিক আছে, তাহলে ট্রো কোনটা? 2 এবং 3। তাহলে নিচে সঠিক উত্তর হবে গ, 2 এবং 3, অর্থাৎ এসি সমান এমসি হয় এবং এমসি রেখা ক্রমবর্ধমান হবে। বোঝা? এরকম আরেকটি একই ধরনের প্রশ্ন দেখো, এসি ও এমসি এর সমতাস্থলে
টিসি সর্বনিম্ন, এসি সর্বনিম্ন, আর এমসি ক্রমবর্ধমান। তাহলে এটা কোন দুইটা সঠিক, এটা তো তোমরা সহজেই বুঝতে পারো। ঠিক আছে, 2 এবং 3, অর্থাৎ এসি সর্বনিম্ন এবং এমসি ক্রমবর্ধমান। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে গ 2 ও 3, এসি সর্বনিম্ন, এমসি ক্রমবর্ধমান। তারপরের প্রশ্ন দেখো, অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় নতুন বস্তু সৃষ্টি, নতুন উপযোগ সৃষ্টি, উপযোগ বৃদ্ধি করা। ঠিক আছে, এখানে কোন দুইটা হইতে পারে? সহজে অনুমান করা যায়, সেটা হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি এবং উপযোগ বৃদ্ধি করা। অর্থাৎ এটা উত্তর হবে গ খ 2 ও 3। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, আমাদের যমুনা নদীকে ভূমি বলা যাবে কারণ এটি উৎপাদনে সহায়তা করে, প্রকৃতির দান, উৎপাদন করতে কোনো ব্যয় হয় না। ঠিক আছে, এখানে উৎপাদনে সহায়তা করে এটাও কিন্তু ঠিক আছে, কারণ নদী দিয়ে অনেক জাহাজ পরিবহন করা সহজ হয়, যেটা উৎপাদনে সহায়ক। এটা প্রকৃতির দান, অবশ্যই উৎপাদন করতে কোনো ব্যয় হয় না। তাহলে এই তিনটাই সঠিক। তাহলে ঘ হবে উত্তর 1, 2, 3। ওকে। তারপর দেখো, পূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মের টিআর রেখা ক্রমহ্রাসমান হারে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তারপর হচ্ছে টিআর রেখা মূল বিন্দু থেকে উঠে ডান দিকে নিম্নগামী হয়। টিআর রেখা সমহারে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, এখানে টিআর রেখাটা হবে মূল বিন্দু থেকে উঠে ডান দিকে ঊর্ধ্বগামী এবং টিআর রেখা সমহারে ডান দিকে ঊর্ধ্বগামী। এখানে 2 এবং 3 হবে সঠিক। বোঝা গেল? তারপর দেখো 44 নম্বর, অপূর্ণ প্রতিযোগিতা বাজারে ফার্মের এআর ও এএমআর রেখার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। আমাদের মনে আছে প্র্যাকচিটিয়া বাজারে যে আমরা ভারসাম্য পড়ছিলাম, সেখানে এআর এবং এমআর রেখার আকৃতি কেমন ছিল? বাম থেকে ডান দিকে নিম্নগামী। এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে, এটাও ঠিক আছে, কারণ এআর রেখাটা থাকে এমআর রেখা থাকে এআর রেখার নিচে, এমআর রেখা এআর রেখার উপরে অবস্থান করে, এটা সঠিক নয়। তাহলে সহজে বোঝা যায় এখানে 1 এবং 2 হবে সঠিক উত্তর। ওকে, তাহলে 40-এর ক। তারপর দেখো, মোট স্থির ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তন হয় না। অবচয় ব্যয়, দীর্ঘকালীন মূলধন ব্যয়, অস্থায়ী শ্রমিকের মজুরি। এখানে যেহেতু স্থির ব্যয়ের সমস্ত কিছু স্থির থাকে, তাহলে পরিবর্তন হবে না। অবচয় ব্যয়, তারপর হচ্ছে অস্থায়ী শ্রমিকের মজুরি। তাহলে এখানে উত্তর হবে ক, অর্থাৎ অবচয় ব্যয় এবং দীর্ঘকালীন দুইটা অবচয় ব্যয় ও দীর্ঘকালীন মূলধন ব্যয়, অর্থাৎ 1 ও 2। বুঝা গেল? তারপরে দেখো 46 নম্বর, সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য হলো রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী, রেখাটি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, রেখাটি প্রতি বিন্দুতে সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে। তাহলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, একটা রেখার অবশ্যই 2 আকৃতির হতে পারে না, যে কোনো একটা হবে। তাহলে রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা হবে। আর রেখাটি প্রতি বিন্দুতে সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে, এটাও ঠিক আছে। তাহলে উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ খ। বোঝা গেল? তারপর দেখো 47 নম্বর, স্বল্পকালীন উৎপাদন ব্যয় জড়িত থাকে স্বল্পকালীন যেহেতু পরিবর্তনশীল এবং স্থির ব্যয়, তাই না? মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়। 47-এর 1 এবং 2, অর্থাৎ উত্তর হবে ক। তারপর দেখো, গড় ব্যয় রেখা ইউ আকৃতির হওয়ার কারণ গড় স্থির ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, ইউ আকৃতির হওয়ার পেছনে কারণ কি ছিল আমরা তো পড়ছিলাম, এএফসি এবং এবিসির কারণে কিন্তু এটা এমন হয়। তাহলে এএফসি হচ্ছে গড় স্থির ব্যয় আর এবিসি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ 1 এবং 3। তাহলে এটার উত্তর হবে খ। তারপর দেখো 49, মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন তখন এপি ও এমপিও বাড়ে। এপি কমে এমপি বাড়ে, এপি থেকে এমপি বেশি থাকে। তাহলে এপি ও এমপি বাড়ে, এটা ঠিক আছে, এবং এপি থেকে এমপি বেশি থাকে, এটাও ঠিক আছে। তাহলে আমাদের উত্তর পাবো 1 এবং 3, অর্থাৎ এপি ও এমপি বাড়ে আর এপি থেকে এমপি বেশি হারে বাড়ে। মনে আছে মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্ত উৎপাদন সম্পর্ক? তাহলে এটার উত্তর হবে 1, 3, অর্থাৎ খ। আচ্ছা, তারপরে 50 দেখো, পরিবর্তনীয় ব্যয়ের অন্তর্ভুক্ত বাড়ি ভাড়া, কাঁচামালের দাম, শ্রমিকের মজুরি। আচ্ছা, পরিবর্তনীয় ব্যয় কোনটা? যেটা উৎপাদন বাড়লে বা কমলে
এটা বাড়তে পারে। উৎপাদন শূন্য থাকলে এই ব্যয় বহন করতে হয় না। তাহলে বাড়ি ভাড়া তো ব্যয় বহন করতে হয়, তাহলে এটা পরিবর্তন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়। কাঁচামালের দাম, এটা ঠিক আছে। শ্রমিকের মজুরি, এই দুইটা, তাহলে 2 এবং 3 হবে পরিবর্তন ব্যয়ের অন্তর্ভুক্ত উপাদান। তাহলে এটা হবে গ, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা সূচি দেওয়া আছে যেখানে দ্রব্যের একক এবং দ্রব্যের উপযোগ দেওয়া আছে, ঠিক আছে। তো এর প্রেক্ষিতে আমাদেরকে 51 এবং 52 প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 51 নম্বর প্রশ্ন দেখি। সেখানে বলা আছে সূচিতে দ্রব্যের চতুর্থ এককে মোট উপযোগ কত। তাহলে আমরা মোট উপযোগ কীভাবে বের করব? উপযোগ ক্রমান্বয়ে দ্রব্যের উপযোগগুলো যোগ করে তো মোট উপযোগ পাওয়া যাবে। তাহলে সূচিতে খেয়াল করো, এখানে দেখো দ্রব্যের উপযোগ প্রথমে আছে 8, তারপরে 5, তারপরে 2, তারপর -1। তাহলে সবগুলো যোগ করি। 8 5 কত হয়? 13, 13 আর 2 হচ্ছে 15। এখন পরেরটা হচ্ছে মাইনাস, তাহলে এটা কী হবে? বিয়োগ হয়ে যাবে। তো 15 থেকে 1 গেলে 14, অর্থাৎ দ্রব্যের মোট উপযোগ হবে চতুর্থ এককে 14 টাকা। বোঝা গেল? উত্তর হবে ঘ। তারপর দেখো চতুর্থ এককে দ্রব্যের উপযোগ ঋণাত্মক হওয়ার কারণ হলো, আচ্ছা দেখো এখানে চতুর্থ এককে মোট উপযোগ কি বিয়োগ হয়ে মাইনাস হয়ে গেছে না, -1। তাহলে এটার কারণ কি? আমরা ক্রমশ সমান প্রান্তীয় উপযোগ বিধি পড়ছিলাম উপযোগ চ্যাপ্টারে, মনে আছে? তাহলে এখানে দেওয়া আছে কি? ভোক্তার অভাববোধহীনতা, ভোক্তার নিকট উপযোগ শূন্য থাকা, বাজারে দ্রব্যের দাম কমে যাওয়া। আচ্ছা, দাম কমে যাওয়ার সাথে উপযোগের কোনো সম্পর্ক নেই, ফলে 52 ক অর্থাৎ 1 ও 2, ঠিক আছে। দেখো নিচের উদ্দীপকটি পরে 53-54 প্রশ্ন উত্তর দাও। সেখানে বলা আছে সালাম সাহেব একটি প্লাস্টিক কারখানার মালিক। শুরুতে 50,000 টাকা বিনিয়োগ করেন। উৎপাদনের বিভিন্ন পর্যায়ে তিনি কাঁচামাল, শ্রমিক, পরিবহন ব্যয় বাবদ অতিরিক্ত 10,000 টাকা খরচ করে 600টি জগ তৈরি করেন। তাহলে এখানে 53তে কি বলছে? সালাম সাহেবের মোট স্থির খরচের পরিমাণ কত। তাহলে যেটা তিনি শুরুতে করেছিলেন সেটা হবে স্থির ব্যয়, এখানে 50,000 টাকা বিনিয়োগ, সেটি হবে স্থির খরচ, অর্থাৎ উত্তর হবে খ, 50,000 টাকা। তারপর দেখো সালাম সাহেবের প্রতিষ্ঠানে এক উৎপাদন স্বল্পকালীন গড় ব্যয় 100 টাকা, গড় স্থির ব্যয় নির্ণয় করা যায়। আচ্ছা, গড় ব্যয় 100 টাকা, সেটা আমরা সবগুলা উপাদান যোগ করে এই যে 600 দ্বারা ভাগ করলেই 100 টাকা এটার রেজাল্টটা পাবো। তাহলে 1 2 3 তিনটাই সঠিক হবে, আর ঘ উত্তর, হ্যাঁ 54 ঘ, ঠিক আছে। এরপরে দেখো নিচের উদ্দীপকটি পরে 55 এবং 56 প্রশ্নের উত্তর দাও। ক কোম্পানি 4 জন শ্রমিক নিয়োগ করে 500টি দ্রব্য উৎপাদন করতে পারে। বাজারে দ্রব্যের চাহিদা বাড়ায়। উক্ত কোম্পানি আরও 1 জন শ্রমিক নিয়োগ করলে অন্যান্য খরচ বৃদ্ধি না পেলেও মোট উৎপাদন হয় 550 একক। তাহলে প্রান্তিক উৎপাদন কত? তাহলে কি বলা হয়েছে? 500টি দ্রব্য উৎপাদন করতে পারে, তারপর বাজারে দ্রব্যের চাহিদা বাড়ায়, আরও 1 জন শ্রমিক নিয়োগ করার কারণে 550 হয়। তাহলে আগে উৎপাদন ছিল 500, এখন হচ্ছে 1 জন শ্রমিক নিয়োগ করার ফলে 550। তাহলে বৃদ্ধি পেল কত? 1 জন দ্বারা 50। তাহলে এই 50 হবে প্রান্তিক উৎপাদন। তাহলে উত্তর হবে 55 ক, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকের ধরনটি স্বল্পকালীন সময়ের প্রেক্ষিতে বিবেচ্য। মাত্রাগত উৎপাদন বিধি অনুসরণ করে অন্যান্য উপকরণ স্থির বিবেচনা করা হয়। আচ্ছা, এখানে দেখো আমরা এটা যদি বিবেচনা করি তাহলে এই বৈশিষ্ট্যগুলো পাবো। দেখা যাক, যেহেতু প্রান্তিক উৎপাদনের কথা বলা আছে, তাহলে নিশ্চয়ই এটা স্বল্পকালীন সময়ের প্রেক্ষিতে বিবেচ্য। আর অন্যান্য উপকরণ স্থির বিবেচনা করা হয়েছে, সেটাও ঠিক আছে, এটা তো প্রথমেই বলে দেওয়া হলো, ঠিক আছে। অন্যান্য খরচ বৃদ্ধি না পেলে, তাহলে অন্যান্য খরচ স্থির ধরে নেওয়া হয়েছে। এখন 2 নম্বর যে বিষয়টা, মাত্রাগত উৎপাদন বিধি অনুসরণ করে। মাত্রাগত উৎপাদন বিধি তখনই আমরা বলতে পারবো যখন উপকরণ বৃদ্ধির দ্বারা উৎপাদন কি পরিমাণ বৃদ্ধি পায় সেটা সে সম্পর্কে তথ্য থাকবে। যেহেতু এখানে সেই সম্পর্কে তথ্য নাই, তাহলে এটা বিবেচ্য নয়। তাহলে উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ খ। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখি এখানে একটু উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপকের মধ্যে বলা আছে চার মিয়া তার বাবার 5 বিঘা জমিতে ধান চাষ করে। এই জমিতে 5 জন শ্রমিক কাজ করে 50 মণ ধান উৎপাদন করে। পরের বছর 6 জন শ্রমিক দ্বারা 55 মণ ধান উৎপাদন করে। ওটা তো আগের মতোই প্রশ্ন। চার মিয়ার 5 জন শ্রমিকের গড় উৎপাদন কত? তাহলে 50কে 5 দ্বারা ভাগ করলে 5 10 50, তাহলে কত হবে? 10 মণ। ওকে। প্রান্তিক উৎপাদন রেখা উৎপাদনের উপরে থাকার কারণ। প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদনের উপরে থাকার কারণ। প্রান্তিক উৎপাদন বাড়লে
গড় উৎপাদনও বাড়ে। ঠিক আছে, প্রান্তিক উৎপাদন কমলে গড় উৎপাদনও কমে, প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকবে। আচ্ছা, এখানে যে বিষয়টা সেটা তো আমরা আরেকটা প্রশ্নে আমরা দেখিয়েছিলাম। মূলত তোমার প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের যে সম্পর্ক সেখান থেকে এই টপিকসটা দেওয়া আছে। তাহলে এটা তো আমরা ওই সম্পর্কে শিখেছি, এখানে তিনটাই সঠিক রয়েছে। তাহলে এখানে উত্তর হবে ঘ, 1, 2, 3 তিনটাই হবে সঠিক তথ্য। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই রইলো। তোমরা এগুলো অবশ্যই আবার প্র্যাকটিস করবে, দেখে নিবে। আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে একটা ভালো মানের ধারণা পাবে এবং এ থেকে প্রশ্ন আসলেই অবশ্যই অ্যান্সার করার মতো যোগ্যতা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।